বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রক্ষা করতে চায়। কিভাবে রক্ষা করতে চায় সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা উচিত। আপনাদের বোধোদয় হলো যে বাংলাদেশের সঙ্গে বা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে হবে কিনা, এই প্রশ্ন রেখেই আমি শুরু করছি। আমরা দেখছি একসময় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার এবং পরবর্তীতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন হর্ষবর্ধন শ্রিংলা। জনাব শ্রিংলা তিনি সাবেক একজন পররাষ্ট্র সচিব ভারতের। তিনি বলেছেন, ভারতকে এখন বাংলাদেশের ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা উচিত। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, প্রতিবেশী দেশের স্থিতিশীলতা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর সরাসরি প্রভাব ফেলে। কট্টর আওয়ামী সমর্থক এই সিংলাদের অনেক আগেই বোঝা উচিত ছিল, সব ডিম আওয়ামী লীগের ঝুড়িতে রাখাটা ভারতের জন্য ভবিষ্যতে কোনো ভালো ফল বয়ে আনবে না। ক্রমাগতভাবে বাংলাদেশের জনগণের এবং বিশ্বের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে বিনা ভোটে নির্বাচনে জয়ী হওয়ার যে সমর্থন, সেটি শেখ হাসিনার পাশাপাশি ভারতের যে ভাগ্যেও খারাপ পরিণতি বয়ে আনবে, এটা ভারতের আরো অনেক আগে বোঝা উচিত ছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা ভারতের নীতিগত অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে সিংলা ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা উচিত বলেছেন এবং পরামর্শ দিয়েছেন। প্রতিবেদনটি সোসাইটি টু হারমোনাইজ অ্যাসপিরেশন ফর রেসপন্সিবল এনগেজমেন্ট কর্তৃক প্রস্তুত করা হয়, যা কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। অনুষ্ঠানে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখানে উপস্থিত ছিলেন। তারা বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার সরাসরি প্রভাব উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্প উভয়ের উপরেই প্রভাব পড়েছে। ভারতকে বাংলাদেশের ক্ষমতায় থাকা বা যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে হবে, কারণ প্রতিবেশী এলাকা স্থিতিশীলতা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা পরিস্থিতির উপর সরাসরি প্রভাব ফেলে। হর্ষবর্ধন শ্রিংলা মূলত ভারতের দুটি উদ্বেগের বিষয়ে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের ভূখণ্ড ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার না করা এবং প্রতিবেশী দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। এখানে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, ভারতের এই যে উদ্বেগের কথা, তাদের নিরাপত্তার বিষয়, এগুলো আগেই তাদের ভাবা উচিত ছিল। আরো 16 বছর আগে ভাবা উচিত ছিল। আমি যদি বলি তাহলে বলতে হবে আরো 18 বছর আগে ভাবা উচিত ছিল, যখন তাদের প্রযোজনা, প্ররোচনা, পরিচালনায় এখানে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারের মাধ্যমে শেখ হাসিনাকে এনে তারা ক্ষমতা বসিয়েছিলেন, তখনই তাদের ভাবা উচিত ছিল যে এগুলো আসলে স্থায়ী কোনো সমাধান নয় বা স্থায়ী কোনো সম্পর্ক নয়। একটি দলের বা একটি ব্যক্তির সঙ্গে সম্পর্ক করা আর দেশের জনগণের সাথে সম্পর্ক করা দুটো সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। সিংলা কিংবা ভারত যদি ভূরাজনীতির বিষয়টি এড়িয়ে যেতে চান, উত্তর পূর্ব অঞ্চলে যে কথাগুলো বলছে নিরাপত্তা প্রভাব ফেলবে এই ব্যাপারটা, এই ক্ষেত্রে তাদের ভূরাজনীতি এড়িয়ে গেলে তো চলবে না, তাদের এগুলা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি তারা ভুলে যান তাহলে তারা মারাত্মক ভুল করবে বলে আমি মনে করি, এবং এই জন্য চরম মাসুল দিতে হবে ভারতকেই। ভূরাজনীতিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এমন যে কোনো সিদ্ধান্ত জনগণ নিতে পারে, অর্থাৎ এই যে জনগণের সরকার নিতে পারে। এজন্য ঢাকা চাইলে যে কোনো বিষয়ে যে কোনো দেশের সঙ্গে দর কষাকষি করতে পারে, এটাই স্বাভাবিক। ভারতের স্বার্থ রক্ষা করে চলা বাংলাদেশের সরকারের নীতি হবে বলে আমি মনে করি না বা বিশ্বাসও করি না। ভারতের আরো বেশি করে মনে রাখা উচিত, বাংলাদেশে ভারতের আজ্ঞাবহ কোনো সরকার এখন আর নেই, বরং ভারতের আজ্ঞাবহ গণবিরোধী শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত করা হয়েছে, এবং যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের, সেই সরকার জনগণের সাথে আলাপ আলোচনা করেই পরবর্তী নীতিগুলো বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি। আমরা গত 16 বছর দেখেছি সীমান্ত বাংলাদেশিদের নাগরিকদের অবাধে গুলি করে হত্যা করেছে। ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলে থাকার ঘটনাটি আমাদের খুবই কষ্ট দেয়, যা এখনো আমরা ভুলতে পারি না। কাঁটাতারে ফেলানীর লাশ বিশ্ব মানবতাও দেখেছে। মাস দুয়েক আগে আমাদের বিজিবিকে মেরেছে বিএসএফ, তখন ভারতের এসব করা সম্ভব হয়েছিল মূলত তাদের আজ্ঞাবহ সরকার শেখ হাসিনা থাকার কারণে, যা এখন সম্ভব হবে না, যেমনটা অতীতে অন্য কোনো আমলে বা অন্য কোনো সরকার আমলে ভারত বাংলা এটা ঘটাতে পারেনি। আমরা যদি এইভাবে বলি যে গত 16 বছর পর দেখতে পেলাম আমাদের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি
গত 18 আগস্ট রোববার চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গরু পাচারের সময় অস্ত্র সহ 5 জন ভারতীয় নাগরিককে আটক করেছে। আটক ভারতীয় নাগরিকদের ফেরত দেওয়ার জন্য বিএসএফ এর সাথে কয়েক দফা পতাকা বৈঠক হলেও বিজিবি তাদের ফেরত দেয়নি। এ বিষয় থেকে ভারত বুঝে নিতে পারে ভারত বিষয়ে বাংলাদেশের নীতি কি হবে এবং কেমন যাবে ভারতের আগামী দিনগুলো। ভারতের সঙ্গে 2013 সালে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে ভারত ফিরে নিয়ে যায়। সে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যাবে এবং ভারত তাকে ফেরত দিতে বাধ্য। এটা যখন বাংলাদেশ সরকার প্রয়োজন মনে করবে তখনই তাকে ফেরত নিয়ে আসতে পারবে। আর ভারতকেও এই বিষয়ে জবাব দিতে হবে যে একটি পতিত স্বৈরাচার গণহত্যাকারীকে তারা কেন আশ্রয় দিল। এই জবাবটা নিশ্চয়ই বিশ্ব দরবারে দিতে হবে। আর আমি যে চুক্তির কথা বলছি, এই চুক্তির ভিতরে কি কি উল্লেখ রয়েছে তা ভারত সরকার ভালো করে জানেন। এছাড়া যে ভারতের উদ্বেগে যে থাকার যে বিষয়গুলো আছে, উল্লেখযোগ্য কারণ রয়েছে। আমরা যদি দেখি পরিষ্কারভাবে, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী শুকরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে একদম তুলে নিয়ে গিয়েছিল। কারা নিয়ে গেছিল? ভারতীয় গোয়েন্দা সংস্থারা নিয়ে গেছিল, এমনটাই তো অভিযোগ করেছে শুকরঞ্জন বালি নিজেই। আর সেই শুকরঞ্জন বালিকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় অনুসন্ধানে। শুকরঞ্জন বালি তো সেখান থেকে এসে পরিষ্কার করি এই ঘটনার, তাকে মানে গুম করার ঘটনা বা তাকে তুলে নেওয়ার ঘটনাটা পরিষ্কার করে বর্ণনা করেছেন, যা বাংলাদেশের মানুষ সে বিষয়টা অবগত রয়েছেন। সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে উল্লেখযোগ্য হারে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে এবং আমরা যা দেখছি, এবং মণিপুরে ঘটনাগুলো পুরো বিশ্ববাসীর সঙ্গে আমাদের বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করছে। সুতরাং আমি মনে করি সেসব রাজ্যগুলোর লোকেরাই নির্ধারণ করবেন তারা ভারতের সঙ্গে একীভূত থাকবেন নাকি তারা স্বাধীন হবেন। এই বিষয়ে এখন তারা যে উদ্বেগ প্রকাশ করছে, আমার মনে হয় এই উদ্বেগটা আরো আগে প্রকাশ করলে বরং ভালো করতো। কেননা যখন নাকি এখানে আওয়ামী লীগকে শুধু খালি এককভাবে সমর্থন দিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে, তখন তাদের বোঝা উচিত ছিল যে বিপ্লব বিপ্লব বা গণবিস্ফোরণ যে কোনো সময় ঘটতে পারে। মানুষ এটা আস্তে আস্তে নানান কারণে নিপীড়ন নিষ্পেষিত হতে হতে এক পর্যায়ে কিন্তু গণবিপ্লব ঘটে এবং গণ আন্দোলনের ঘটনা ঘটে। এরকম ভাবে অনেক দেশের স্বৈরাচাররা পতিত হয়েছেন। তখন ভারতের খুব সূক্ষ্মভাবে চিন্তা করা উচিত ছিল যে আসলেই বাংলাদেশের সঙ্গে কি শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রাখবে নাকি বাংলাদেশের মানুষের সঙ্গে জনগণের সঙ্গে সম্পর্ক রাখবে। যাই হোক, আমার আলোচনার শেষ প্রান্তে আমি মিস্টার সিংলার কথা ফিরে আসি। তিনি বলেন প্রতিবেদনের যে সুপারিশগুলোতে 3টি বিষয় প্রাধান্য পেয়েছে। তারা উল্লেখ করেছেন বর্তমানে বাংলাদেশে নীতি নির্ধারণের জন্য কে দায়ী তার অনিশ্চিত। না, এখানে তো কেউ দায়ী নেই। বাংলাদেশের নীতি নির্ধারক এখন বাংলাদেশের 18 কোটি মানুষ নীতি নির্ধারক, এবং 18 কোটি মানুষ যে সরকার বা যে ব্যক্তিদেরকে ভালো মনে করেছেন তাদেরকেই তো ক্ষমতা বসিয়েছেন। এখানে দায়ী 18 কোটি মানুষ। এটা আমি একজন নাগরিক হিসাবে আমি কথাটা ব্যক্তিগতভাবে আমি কথাটা বললাম। এবং বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টির কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আশা করি ভারতকে আর কোন রকম ভাবনা ভাবতে হবে না। এবং এখানে যে কর্মসংস্থান সৃষ্টি, আমাদের অনেক বেকার আছে, বরং আপনাদের বা ভারতের যেসব নাগরিকরা বাংলাদেশে বিভিন্ন পরিচয়ে বিভিন্ন সময়, অর্থাৎ বিশেষ করে গত 16 বছর ধরে যারা চাকরি করে আসছেন এবং এখান থেকে অনেক রেমিটেন্স নিচ্ছেন। আমরা যতটা জানি বাংলাদেশ ছিল ভারতের জন্য 3য় রেমিটেন্স দেশ, আমি যদি ভুল না করে থাকি। কিন্তু সেটা আমার মনে হয় আর সেটা তাদের আশা করা মোটেও উচিত হবে না। বাংলাদেশে যদি তাদের 25 লক্ষ বা 20 লক্ষ নাগরিক কাজ করেন, তাহলে বাংলাদেশেই আমাদের বহু সংখ্যক শিক্ষিত তরুণ বেকার রয়েছেন। এইখানে এইসব নিয়ে আর আপনাদের অযথা চিন্তা না করে বরং আপনারা এই চিন্তাটা করা উচিত। আমি বলতে পারি যে চিন্তাটা, যে আপনারা কিভাবে একটু স্বস্তিতে থাকবেন। অর্থাৎ আপনাদের যে সীমানা আছে, আপনারা তো অনেক আমাদের মানুষকে হত্যা করেছেন। এখন সীমানাগুলো, ভারতের যে সীমানাগুলো আছে, বাংলাদেশের সাথে সীমান্ত যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতেই বরং আপনারা একটু সতর্ক হয়ে চলার চেষ্টা করবেন। আমি এটাই মনে করি সবচেয়ে ভালো হবে। আপনারা আপনাদের মতো করে শান্তিতে থাকুন, আমরা বাংলাদেশের আমাদের মতো করে শান্তি থাকি। আর আমি আবারও এখানে শেষ পর্যায়ে বলছি, বাংলাদেশে কোনো রকম সংখ্যালঘু নেই। এখানে যারা আছেন তারা সবাই বাংলাদেশের নাগরিক।
একজন এখানে বৌদ্ধর যে অধিকার, আমি একজন মুসলমান, আমার একই অধিকার। একজন হিন্দুর যে অধিকার, আমারও একই অধিকার। একজন খ্রিস্টানের যে অধিকার, আমারও একই অধিকার। কারণ এখানে বাংলাদেশে সংখ্যালঘু এই শব্দটার সাথে আমি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করি। আমরা সংখ্যালঘু বলতে চাই না, আমরা তাদেরকে বাংলাদেশের নাগরিক বলতে চাই। আমি বরং এখানে বলবো, আমরা যে দৃশ্যগুলো ভারতে দেখেছি, গরু কুরবানি দেওয়ার জন্য মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, এবং মসজিদে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে কিভাবে মুসল্লিদেরকে পিটিয়ে এবং উষ্টালাতে দিয়ে তুলে দেওয়া হয়েছে, সেখানে যেসব মুসলমানদের উপর বা সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন নরেন্দ্র মোদী সরকার করেছে, সেগুলো বিষয়ে তাদের সতর্ক হওয়া উচিত। তা না হলে আমরা মানে বাংলাদেশ জনগণ অবশ্যই ভারতের জন্য হুমকি হবে। এতদিন ভারত এখানে মোটা দাগে যদি আমি এভাবে বলি, ভারত এখানে দাদাগিরি করেছে বাংলাদেশে, ওই যে যেমনটা বললাম শেখ হাসিনার কারণে। কিন্তু এখন বাংলাদেশ চাইলে ভারতের সঙ্গে দাদাগিরি কোনো কোনো ক্ষেত্রে করতে পারে, বা কিংবা খবরদারি করতে পারে। কারণ আপনাদের মনে রাখা উচিত, সেভেন সিস্টার্স, হ্যাঁ সেভেন সিস্টার্স, আমি যেমনটা বললাম ভূ রাজনীতির কথা, আমরা জানি বার্মা অ্যাক্ট হয়েছে। সেই বার্মা যে অ্যাক্ট, এটা বাস্তবায়ন হলে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো কতটা সুরক্ষিত থাকবে, সেসব নিয়ে আপনারা বরং চিন্তা করে দেখুন, বা চিন্তা করার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে সেসব বিষয়গুলো নিয়ে কতটুকু থাকবে। আর আমাদের চীনের সাথে কি নীতি হবে, এটা আমাদের সরকার তথা জনগণ সেটা নির্ধারণ করবে। যেহেতু চীন একটা তিস্তা প্রজেক্ট নিয়ে একটা বিষয় রয়েছে, এই বিষয়টা এখন অবশ্য এই আলোচনা আমার গুরুত্ব কোনো রকম পায় না। আমি এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।